হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কথা বলবো মেয়ার্স রিলেশন নিয়ে, যেটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের পার্ট 3 এর অংশ। আমি সামিউল আলী মৃদু তোমাদের বিউটিফুল চ্যানেল আর্মড উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি। তো শুরুতে এটা আসলে মেয়ার্স রিলেশনটা কি, বিভিন্ন ধরনের স্পেসিফিক হিটের মধ্যে যে সম্পর্কটা সেটা নিয়ে কথা বলে। তো আমরা হচ্ছে সেই স্পেসিফিক হিটগুলোকে চিনবো। প্রথমত আমরা নর্মাল স্পেসিফিক হিট একটা কিন্তু চিনি অলরেডি, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস এমএস ডেল থিটা, যে সূত্রটা ছিল আমার সেটার ভিতরে। এখন এই স্পেসিফিক হিটের বদলে আমার একটা নতুন টার্ম আসবে, মোলার স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট জিনিসটা কি ছিল একটু দেখো তো। প্রথমে আমরা জানতাম হচ্ছে কিউ ইকুয়ালস এম এস ডেল থিটা, তাই তো? আর যদি এটাকে এখন একটু নতুন করে সুন্দর ভাষায় লিখতে চাই, তাহলে এখান থেকে লেখা যাবে, যেহেতু আমরা এখন ইন্টারমিডিয়েট উঠছি, পুরান সূত্র ইউজ করলে হবে না। এস থাকবে, এস চলে আসবে, আর এস যদি থাকে তাহলে এম এবং ডিটি নিচে চলে আসতে হবে। তাহলে এখানে থাকলো কিউ, আর এখানে থাকলো হচ্ছে এম, আর ডিটি দিয়ে প্রকাশ করলাম এটাকে। টেম্পারেচারের চেঞ্জকে বললাম ডিটি, আর এম হচ্ছে আমার ভর ছিল, এই ডিটিটার বদলে ডিটি আর কিউ কিউবের জায়গায় থাকলো। আর যেহেতু এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা পরিবর্তনের জন্য নির্দিষ্ট পরিমাণ তাপের পরিবর্তন, সেই কারণে এখানে একটা ডিকিউও লেখা যায়। তার মানে এস ইকুয়ালস ডিকিউ, আর নিচে হচ্ছে এমডিটি। ঘটনা হচ্ছে যে এইখানে যে নতুন একটা পরিবর্তন আনে তোমাদের জন্য ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে যে এখানে মোলার স্পেসিফিক হিটের কথা বলে বা মোলার আপেক্ষিক তাপ। আমরা এখানে যে আপেক্ষিক তাপের কথা বলি সেটা ছিল হচ্ছে যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলতাম হচ্ছে কি বলে, আপেক্ষিক তাপ। আর মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 1 মোল বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। তাহলে এখানে মোলার আপেক্ষিক তাপ এবং মোলার কি বলতেছি আমি, আপেক্ষিক তাপ এবং মোলার আপেক্ষিক তাপ দুইটা, এটা হচ্ছে নর্মাল আপেক্ষিক তাপ। আর যদি তুমি মোলার আপেক্ষিক তাপ নাও তখন তোমার জিনিসটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, আর এখানে আসে ডিকিউ, এখানে আসে এম এর বদলে এন আসতে হবে, কারণ হচ্ছে তুমি একক মোল নিয়ে কাজ করতেছো। এই কেজি এর বদলে তোমার হচ্ছে মোল সংখ্যা নিয়ে আসতে হবে, এবং এখানে আসবে ডিটি। একই জিনিস, 1 মোল ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট। এটাকে বলা হবে মোলার স্পেসিফিক হিট। এখন এই মোলার স্পেসিফিক হিট দুই সিচুয়েশন হতে পারে, যেমন একটা হতে পারে স্থির চাপে আর একটা হতে পারে স্থির আয়তনে। স্থির আয়তনে বলতে জিনিসটা কিরকম, যে তোমার যে যেখানে তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা সেখানে কোনো তাপমাত্রা, সেখানে কোনো ভলিউমের চেঞ্জ হবে না। অর্থাৎ তুমি যে পাত্রটা নিছো সেই পাত্রটা একেবারে খুব কম্প্যাক্ট থাকবে, তার ভলিউমের যাতে কোনোভাবে চেঞ্জ না হয়, কিন্তু তার ভিতরে তুমি যে পরিবর্তনটা আনবা তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করে ফেলবা। তাহলে যেটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলে এটাকে, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে কি লেখা হবে তাহলে? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে প্রকাশ করা হয় সি দিয়ে। যেহেতু আমরা আপেক্ষিক তাপকে প্রকাশ করতেছিলাম, এটাকে প্রকাশ করা হয় সিভি দ্বারা, এবং সিভি সমান এখানে হবে ডিকিউ আর হচ্ছে এনডিটি। এই জিনিসটা এবারও থাকবে। আর আরেকটা টার্ম আসতে পারে, সেটা হচ্ছে স্থির চাপে। স্থির চাপে মানে তুমি ওখানে প্রেশারটা কনস্ট্যান্ট রাখবে। প্রেশার কিভাবে কনস্ট্যান্ট রাখা যায় বলো তো? যে প্রেশার আর ভলিউমের যে সম্পর্কটা আছে, যে আমি যদি হঠাৎ করে কোনো জিনিসের ভিতরে ভলিউমে চেঞ্জ করি বা হচ্ছে টেম্পারেচারে চেঞ্জ করি, তাহলে কিন্তু জিনিসটার ভলিউমও চেঞ্জ হতে চায়। তোমার যদি ভলিউম চেঞ্জ হতে চায় তাহলে বস্তুটা একটু উপরের দিকে উঠতে চায়, তার মানে হচ্ছে ও হচ্ছে পাত্রের দেয়ালে বা পাত্রের গায়ে হচ্ছে প্রেশার দেওয়া শুরু করে। আচ্ছা, এটা অ্যাভয়েড করা যায় কিভাবে? যে তুমি তাপমাত্রা বাড়াবা, তুমি হচ্ছে সাথে সাথে জিনিসটাকে প্রেশার রিলিজ করার জন্য বা ওই ঢাকনাটাকে, আমি যে ঢাকনাটা ইউজ করছিলাম ঢাকনাটাকে আলগাভাবে থাকবে। তার মানে হচ্ছে ওইখানে যদি প্রেশার বৃদ্ধি পেতেও চায়, সেটা হচ্ছে আরাম করে, সে হচ্ছে আস্তে করে পাত্রের ভলিউম চেঞ্জের মাধ্যমে সে হচ্ছে প্রেশারটাকে হ্যান্ডেল করে ফেলবে। তো সেইভাবে হচ্ছে প্রেশার নিয়ে কাজ করা যায়। তো সেইখানে তোমার যে ওই স্থির চাপে বা ওখানে দেখো তোমার আসলে ঘটনাটা কি করছো, তুমি প্রথমবার ঢাকনাটাকে খুব টাইটলি লাগিয়ে রাখছো যাতে ভলিউম চেঞ্জ না হতে পারে। দ্বিতীয়বার তুমি ঢাকনাটাকে লুজ করে দিছো যাতে ওর ভিতরে যে প্রেশারটা তৈরি হয় সেই প্রেশারটাও ভালোভাবে নিউট্রালাইজ করে দিতে পারে। বুঝছি ব্যাপারটা? তাহলে আসলে এটা আসলে তাহলে বলতে পারা যায় স্থির আয়তনের জিনিসটা হচ্ছে আসলে যে ঢাকনা লাগানো, আর এটা হচ্ছে মানে টাইট ঢাকনা, আর এটা হচ্ছে লুজ ঢাকনা, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে হচ্ছে এবার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সিপি দ্বারা। সিপি সমান হচ্ছে ডিকিউ এন ডিটি। এখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে, যে দেখো সিপি যখনই আমরা
স্থির চাপ নিয়ে কাজ করি তখন কিন্তু আমি ভলিউমের চেঞ্জটাকে অ্যালাউ করতেছি। তার মানে আমি যেই তাপটা দিচ্ছি সেটা কিছু অংশ ভলিউমে চেঞ্জ করবে, তার মানে কাজে রূপান্তরিত হবে, এবং কিছু অংশ অবশ্যই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, কারণ আমি টেম্পারেচার বৃদ্ধি করতেছি। টেম্পারেচার বৃদ্ধি করার জন্যই তো আমি শক্তিটা নির্ণয় করতেছিলাম। তাহলে আমার আসলে টেম্পারেচারের বৃদ্ধিটাও হবে, সাথে সাথে আরেকটা জিনিস কি হবে, ভলিউমে চেঞ্জ হবে। তার মানে এটা হচ্ছে একটা নর্মাল ইউজুয়াল সূত্র, যেখানে আমি তাপ দিই, কিছু অংশ তাপমাত্রা বৃদ্ধি করে, কিছু অংশ হচ্ছে কাজে পরিণত হয়। এটা হচ্ছে নর্মাল ইউজুয়াল কেস। তাই সেই ইউজুয়াল কেসের জন্য তুমি এখান থেকে লিখতে পারো ডিকিউ সমান এই এন এর বদলে এখন দেখো এন কি হয়েছিল, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এগুলো কিন্তু আমরা 1 মোল নিয়ে কাজ করতেছিলাম। 1 মোল নিয়ে কাজ করার কারণেই এন এর ভ্যালু 1 চলে আসে, প্রত্যেকটা এন 1 চলে আসলো, তার মানে হচ্ছে আমরা 1 মোল নিয়ে শুধুমাত্র কথা বলতেছি এখন। এইখান থেকে তুমি ডিকিউ সমান লিখতে পারো, যেহেতু এটা ইউজুয়াল কেস স্থির চাপেরটা, তাহলে এখান থেকে লেখা যায় সিপিডিটি। সিপিডিটি, আচ্ছা, তার মানে ডিকিউ সমান সিপিডিটি। আচ্ছা, এইখানে দেখো তো তোমার এই সিভিটা ছিল, যেহেতু এই কাজটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। এখান থেকে যে সিদ্ধান্তটা আসতে পারি আমরা সেটা হচ্ছে ডিকিউ সমান সিপিডিটি হবে। সিপি কি, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এর জন্য যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে সিপি হবে, আর ডিকিউ এর পরিবর্তনটা তখন সেইভাবে। আচ্ছা, এইখানে যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সিভি, এইখান থেকে তাহলে বলা যায় দেখো তো ডিকিউ সমান কি হবে। ডিকিউ সমান হচ্ছে, আমরা জানি, শোনো এখানে দেখো, যেহেতু স্থির আয়তনের কথা বলা হয়েছে, আমরা নর্মালি সূত্র ছিল হচ্ছে পিডিভি। যদি আয়তন স্থির থাকে তাহলে একটা কথা বলো তোমাকে, যে এই ডিভি এটার কি হবে, ভি2 মাইনাস ভি1। যদি আয়তন স্থির থাকে ভি2 মাইনাস ভি1 বা ডিভি সমান হচ্ছে 0 চলে আসবে। যদি ডিভি 0 আসে, এই পিডিভি পুরোটাই 0 চলে আসবে না? পিডিভি যদি পুরোটাই 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, ডিকিউ সমান ডিইউ। এইখান থেকে দেখা যাচ্ছে ডিকিউ সমান হচ্ছে সিভিডিটি, এটা হচ্ছে প্রদত্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থির আয়তনের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওর যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেই পুরোটাই হচ্ছে ওর জন্য কৃত কাজে প্রদত্ত শক্তিটা পুরোটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে, কোনো আয়তনের পরিবর্তন হয় না যেহেতু। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেই হচ্ছে এই ডিকিউ এবং ডিইউ যেহেতু সমান, তার মানে এখানে ডিইউ সমান হবে হচ্ছে এরকম। তার মানে আরো একটা সিদ্ধান্ত পাইলাম আমি, ডিকিউ সমান সিপিডিটি এবং ডিইউ সমান হচ্ছে সিভিডিটি। সিভিডিটি, এই দুই রকম ঘটনা। আচ্ছা, এবার আর একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে এরকম, যে দেখো আমি ডিইউ ডিকিউ দুজনের পরিচয় পাইছি, এবার আমার হচ্ছে ডিডব্লিউ এর একটা পরিচয় নিয়ে আসা উচিত। ডিডব্লিউ এর পরিচয় কিভাবে আনা যায়, এটা মুছে দিই। ডিডব্লিউ, তাই তো, আমরা একটা সূত্র জানি না, পিভি ইকুয়ালস এনআরটি। পিভি ইকুয়ালস এনআরটি যে সূত্রটা আমার কাছে ছিল, তার ভিতরে দেখো তো আমরা এখন কি জিনিস নিয়ে কাজ করছি, 1 মোল পদার্থ নিয়ে কাজ করতেছি না? যদি এই সূত্রটা এই 1 মোল পদার্থের জন্য কাজ করে তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 1, তাহলে 1 কে সরায় দাও, এন কে সরায় দিলাম। আচ্ছা, এন কে যদি তুমি সরায় দাও, এবার হচ্ছে পিভি ইকুয়ালস আরটি আছে তোমার কাছে, যে যার ভিতরে তোমার কোন জিনিসটা কনস্ট্যান্ট, খেয়াল করো কোন জিনিসটা কনস্ট্যান্ট হবে। তোমার জন্য কনস্ট্যান্ট হবে হচ্ছে প্রেশারটা। হ্যাঁ, কৃত কাজের ক্ষেত্রে আমি যেহেতু কৃত কাজ বের করতে চাচ্ছি, কৃত কাজের জন্য প্রেশার কনস্ট্যান্ট রেখে আমরা হচ্ছে কি বলে ভলিউমটা চেঞ্জ করি। এই যে পিডিভি ছিল আমাদের জন্য, কৃত কাজ ছিল পিডিভি, তাই তো, ডিডব্লিউ সমান ছিল হচ্ছে পিডিভি, যেখানে প্রেশার ছিল কনস্ট্যান্ট আর ভলিউমটা চেঞ্জ হচ্ছিল। তাহলে এইখানে আমার যে পিডিভি আছে বা পিভি কোস এনআরটি যে জিনিসটা আছে, এর ভিতরে আমি কি চেঞ্জ করব, আমি ভলিউমের চেঞ্জটা রাখবো আর হচ্ছে প্রেশারটাকে কনস্ট্যান্ট ধরবো। এখন যদি আমি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করি ডিডিটি দিয়ে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, টি এর সাপেক্ষে অন্তরজ লিখি, ডিফারেন্সিয়েশন মানে অনেক বড়। টি এর সাপেক্ষে বা টেম্পারেচারের সাপেক্ষে যদি তুমি অন্তরজ নির্ণয় করো, কি হবে, আমি বলছি যে প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে প্রেশার নিয়ে আমার কাজ হবে না, আমার হচ্ছে ডিভি বাই ডিটি থাকবে। ডিভি বাই ডিটি, প্রেশার কনস্ট্যান্ট আর ডিভি বাই ডিটি হয়ে গেল। আর আরটি এর মধ্যে দেখো তো আর কনস্ট্যান্ট, আর বাইরে থাকবে, আর ডিডিটি অফ টি হবে, ডিডিটি অফ টি যেটার ভ্যালু কত আসলে 1। তাহলে দেখি আমার এখানে আসতেছে পিডিভি বাই ডিটি সমান হচ্ছে এই, এটা তো পুরোটা 1 হয়ে যায়, এই পুরোটুকের ভ্যালু 1, তার মানে এই পাশে থাকে শুধুমাত্র আর। তাহলে এখান থেকে বলা যায় না পিডিভি সমান কি বলতো, পিডিভি সমান আর ডিটি, এই ডিটিটা ওই পাশে গুণ করে দিলাম, পিডিভি সমান আমি পেয়ে যাচ্ছি আর ডিটি। পিডিভি সমান আসলে কি ছিল, বা হচ্ছে পিডিভি সমান আমরা লিখতে পারি ডিডব্লিউ সমান হচ্ছে আর ডিটি।
তাহলে এখানে ওই চিপায় এই জিনিসটা লিখে রাখি যে আমি DW সমান পাইলাম RDT। এখন আমি হচ্ছে এই তিনজনকে কম্বাইন করে কি পাওয়া যায় সেটা লিখবো। আমরা হচ্ছে প্রথমে স্থির চাপের জন্য যে জিনিসটা পাইছি, স্থির চাপ হচ্ছে এটা ইউজুয়াল কেস, সেই কারণে DQ সমান CPDT হয়ে যায়। আর CVDT বা হচ্ছে যে আমরা স্থির আয়তনের কথা বলছিলাম, স্থির আয়তনে যদি কাজ করি তাহলে এই কাজের মানটা শূন্য, কাজের মান যদি শূন্য হয় তাহলে তুমি যে শক্তিটা দাও পুরোটাই কিসে ব্যবহার হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে। তার মানে তুমি যে শক্তিটা দিচ্ছিলে সেটা আসলে একমল গ্যাসের বা হচ্ছে একমল গ্যাসের অথবা কোনো তরলের হচ্ছে তুমি কি করতেছিলা, তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতেছিলা, তার মানে সেটা পুরোটাই ব্যবহার হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসেবে। সেই জন্য DU সমান CVDT পেয়ে যায় স্থির ভলিউমের জন্য। আর DW সমান RDT, কারণ হচ্ছে আমি যে PdV হিসেবে DW জানি, DW সমান জানি হচ্ছে PdV, সেখানে প্রেশারটা কনস্ট্যান্ট এবং ভলিউমটা চেঞ্জ হয়। তাহলে এখানে আমি প্রেশার কনস্ট্যান্ট ধরে ডিফারেন্সিয়েশন করছি এবং আর যেটা হচ্ছে আর কি বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সেটা হচ্ছে সবকিছুর জন্য সবসময় কনস্ট্যান্ট। তো আরো কনস্ট্যান্ট থাকলো, DT/dt ও 1 চলে আসলো, আর এই dV/dt থাকলো, PdV/dt ইকুয়ালস টু R। আর এখানে আমার ওই DT-টাকে ওই পাশে গুণ করে দিলে আমি পাই হচ্ছে DW সমান RDT। এবার এই তিনটা সূত্রকে যদি তুমি কম্বাইন করে লিখতে চাও দেখো তো কি পাওয়া যায়। এখান থেকে মেয়ার্সের রিলেশনের দিকে আমরা যাচ্ছি, যে বিভিন্ন ধরনের মোলার স্পেসিফিক হিট নিয়ে কাজ করতেছি। তারপর এখান থেকে আমরা যাবো হচ্ছে মেয়ার্স রিলেশনের ভিতরে, যেখানে DQ সমান আমরা আসলে শুরু থেকেই জানতাম DU সমান DW। তাহলে এখন এই প্রত্যেকের মান বসায় দেখি তো কি হয়। এখানে আসে CPDT, এখানে আসে CVDT, আর এখানে আসে RDT। তাহলে এই DT-টাকে পুরো সমীকরণটাকে DT দ্বারা ভাগ করে ফেলি। পুরো সমীকরণকে যদি তুমি DT দ্বারা ভাগ করে দিবা তাহলে তুমি পাবা হচ্ছে এইটা। এটাই হচ্ছে মেয়ার্সের রিলেশন, যে কোনো একটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার স্থির আয়তনে তার স্থির চাপে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে ওই একই গ্যাসের বা ওই একই পদার্থের স্থির আয়তনে এক মল গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে যে কৃত কাজ এবং ওর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই দুইটার যোগফলের সমান CPDT। এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আরো নিয়ে আসা হয়, যে পুরো সমীকরণটাকে যদি তুমি CV দ্বারা ভাগ করে ফেলো, CV দ্বারা পুরো সমীকরণ যদি ভাগ করো তাহলে তুমি কি পাবে, CP/CV সমান পাবে হচ্ছে 1 প্লাস R/CV। পুরো সমীকরণকে আমি CV দ্বারা ভাগ করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, এই CP এবং এই CV এই জিনিসটা আসলে হচ্ছে এটা কি দিয়ে প্রকাশ করা হতো, গামা দিয়ে, সরি, এটা আসলে প্রকাশ করা হয় গামা দিয়ে। এই গামা এর পরিচয়টা কি? গামা হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে CP এবং CV এর অনুপাতের সমান। এই গামার আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে গামা সমান হচ্ছে F+2/F। এই F মানে কি? F মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা হচ্ছে স্বাধীনতার মাত্রা, যে জিনিসটা তোমরা কিন্তু ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10-এ দেখে আসছো। স্বাধীনতার মাত্রা নামে একটা জিনিস, যেখানে এক পারমাণবিক গ্যাসে স্বাধীনতার মাত্রা ছিল 3, দ্বিপারমাণবিক গ্যাসে স্বাধীনতার মাত্রা ছিল 5, আর ত্রিপারমাণবিক বা না তো আসলে পলিপারমাণবিক বা হচ্ছে 2 এর অধিক যদি হয়ে যায় তখন আমরা সেটা স্বাধীনতার মাত্রা বলছিলাম 6। স্বাধীনতার মাত্রা যদি তুমি এভাবে বসায় দাও সেখান থেকে তুমি গামায়ের ভ্যালুগুলো পাবা। তাহলে এক পারমাণবিকের জন্য গামায়ের ভ্যালুটা কি দেখো তো। এক পারমাণবিক বা হচ্ছে মনো অ্যাটমিক, কি বলে এটাকে, মনো অ্যাটমিক সাবস্টেন্সের জন্য ধরো এক পারমাণবিক গ্যাস বা মনো অ্যাটমিক গ্যাস আর কি, হ্যাঁ মনো অ্যাটমিক গ্যাস বলে। এক পারমাণবিকের জন্য গামা সমান কি হবে বলো তো। এক পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, তাহলে 3 + 2 ভাগ 3 মানে হচ্ছে 5/3 কত আসে, 5/3 হচ্ছে 1.66 বা হচ্ছে 5/3 লিখলে হবে। 5/3 লেখাটা আমি প্রেফার করি, 1.667 দেওয়ার থেকে এটাকে লিখলাম 5/3। যদি তুমি দ্বিপারমাণবিক নাও, দ্বিপারমাণবিকের জন্য গামা এর ভ্যালু কত আসবে, উপরে থাকবে হচ্ছে আমার 5+2, নিচে হচ্ছে 5, 5+2 মানে হচ্ছে 7, আর নিচে হচ্ছে 5 মানে হচ্ছে 7/5। এই মানটা অনেকটা আসে 1.4 এর সমান, এই মানটা হবে 1.4। আর যদি তুমি বহু পারমাণবিক নাও বা পলিঅ্যাটমিক, তখন গামা এর ভ্যালু আসবে কত, 6+2। 6+2 কত জানি আমরা, 6+2 হচ্ছে 8, আর নিচে হচ্ছে আরো 6 মানে হচ্ছে 8/6। 8/6 মানে হচ্ছে আসলে 4/3 মানে হচ্ছে 1.33 এরকম ভ্যালু। তার মানে যত বেশি তোমার ওই এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক হচ্ছে তার কিন্তু গামা এর ভ্যালু ধীরে ধীরে কমতেছে। আচ্ছা, এই গামা এর ভ্যালুটা আসলে নির্দেশ করে CP এবং CV এর অনুপাত। তাহলে এখান থেকে বলা যায় যে গামা সমান 1
প্লাস আর বাই সিভি। তোমাকে কোশ্চেন যেটা করবে ঘুরায় পেঁচায় হয়তো বলে দিবে যে মনোঅ্যাটমিক গ্যাসের সিভি দেওয়া থাকবে, তোমাকে ওটার সিপি বের করতে হবে। মনোঅ্যাটমিক গ্যাসের তোমাকে সিপি দেওয়া আছে, তোমাকে বের করতে হবে সিপি। কিভাবে বের করবা? তুমি হচ্ছে মনোঅ্যাটমিক গ্যাসের সিভি থেকে তুমি যদি সিপি বের করতে চাও, সিপি বাই সিভি সমান তুমি কি জানো? সিপি বাই সিভি সমান তুমি জানো হচ্ছে কি বলে গামা। হ্যাঁ, এখন তোমাকে সিভি দিয়ে দিছে আর মনোঅ্যাটমিক গ্যাস দিয়ে দিছে, তার মানে সিপি সমান কি হবে? যেহেতু মনোঅ্যাটমিক গ্যাস তার মানে হচ্ছে এক পারমাণবিকের জন্য এটার মান 5.3 বসাবা, আর এই সিভি তোমাকে দিয়ে দিছে, তোমার জন্য সিপি পেয়ে যাবা। আচ্ছা, আরো একটা কাজ কি করতে পারে, তোমার এই রিলেশনের ভিতর থেকে তোমাকে যে জিনিসটা বলতে পারে যে ধরো তোমাকে দিবে হচ্ছে যে জিনিসটা হচ্ছে এরকম যে তোমাকে হচ্ছে বলবে যে এক পারমাণবিক গ্যাসের জন্য সিপি এবং সিভি এর মান বের করতে বলতে পারে। এক পারমাণবিক গ্যাসের জন্য সিপি এবং সিভি এর ভ্যালুটা কিভাবে বের করা যায় সেটা হচ্ছে দেখো যে এক পারমাণবিক গ্যাস সিপি এবং সিভি যদি বের করতে বলে, তোমার কাছে একমাত্র ইনফরমেশন আছে হচ্ছে এই গামা এর ভ্যালু এবং এই আর এর ভ্যালু। তাহলে দেখো তো এই কোশ্চেন থেকে তুমি সিভি পেয়ে যাবা না? এই সিভিটাকে সাজা গুছায় কিভাবে পাওয়া যায় দেখো তো। এখান থেকে লেখা যায় গামা মাইনাস 1 ইকুয়ালস টু আর বাই সিভি। তাহলে সিভি সমান তুমি বলতে পারো আর বাই গামা মাইনাস 1। তার মানে সিভি সমান তুমি বলতে পারো আর বাই গামা মাইনাস 1। এটা একটা বক্স করা সূত্র। তোমাকে যদি যে কোনো ক্ষেত্রে তোমাকে যদি মনোঅ্যাটমিক অথবা ডাইঅ্যাটমিক অথবা পলিঅ্যাটমিক দিয়ে দেয়, তারপর বলে যে এটার জন্য সিভি সিপি এর ভ্যালু কত হবে, তুমি প্রথমত সিভি এর ভ্যালুটা বের করে নিবা আর বাই গামা মাইনাস 1 দিয়ে। আর তারপর যদি তোমাকে সিপি জিজ্ঞেস করে কি করবা? তুমি তো জানো সিপি বাই সিভি সমান হচ্ছে, তুমি যদি সিভি আগে পেয়ে যাও তারপরে তোমাকে গামাটা বের করাটা আর কোনো আহামরি কাজ হবে না। এই গামা তো তোমার কাছে আছেই, তখন তুমি সেখান থেকে সিপি পেয়ে যাবা। তোমাকে শুধুমাত্র দেওয়া থাকবে হচ্ছে গামা এর ভ্যালু, তোমাকে প্রথমে বের করবা সিপি, এইভাবে সিভি বের করে নিবা, তারপরে তুমি এখান থেকে সিপি বের করবা। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এইটা আর মেয়ার্স রিলেশন হচ্ছে এই জিনিসটা। এই কথাটা মনে রাখো যে ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2/f, এইভাবে হচ্ছে গামা এর মান নির্ধারিত হয়। তাহলে হচ্ছে তুমি জিনিসটাকে ভুলবা না। এবং কি বলে এই যে গামায় যে মানটা বা ডিগ্রি অফ ফ্রিডমটা ওই পলিঅ্যাটমিক মনোঅ্যাটমিক ডাইঅ্যাটমিকের জন্য কেন 3, 5, 6 এগুলো কিভাবে হয় সেটা আসলে হাতের সামনে তোমাকে না দেখালে ইউটিউবের ভিডিও বানায় বোঝানো সম্ভব না। তবে তোমরা আপাতত মনে রাখো, মুখস্থ করে নাও, কিছু করার নেই। আর এই ছিল হচ্ছে তোমার মেয়ার্স রিলেশন। এইখান থেকে তোমার হচ্ছে সিপি সিভি গামা এই জিনিসগুলো দেখলাম। গামা এর কোনো স্পেশাল নাম আছে কিনা আমার জানা নাই, কিন্তু আছে হয়তো কোনো স্পেশাল নাম। কিন্তু এক পারমাণবিকের জন্য গামা এর ভ্যালু এভাবে বলে, এক পারমাণবিক গ্যাসের জন্য গামা এর ভ্যালু হচ্ছে 5/3, দ্বিপারমাণবিক জন্য 7/5, আর একটা হচ্ছে 4/3। আর যখন আমরা জিনিসটা কিভাবে পাইলাম এটা একটু মনে করে দেখবা। যদি তোমার এই জিনিস সূত্র ভুলে যাও, তোমার সব থেকে ভালো সূত্র হচ্ছে এই জিনিস তিনটা। এই তিনটা জিনিস কিভাবে পাইছিল সেটা যদি মনে করে দেখো, তাহলে তোমার জন্য ব্যাপারটা একটু ইজিয়ার হয়ে যাবে। ডিকিউ পাইছিলাম হচ্ছে ইউজুয়াল কেস, যেটা হচ্ছে স্থির চাপে। যদি আমি স্থির চাপ নিয়ে কাজ করি তাহলে আমাকে ভলিউমের চেঞ্জটাকে আমাদের হিসাবে রাখতে হয়। তার মানে হচ্ছে আমার যে উপরের যে ইকুয়েশনটা ছিল এখানে আমার ভলিউমের চেঞ্জ হওয়া মানে ডিকিউও থাকবে এবং আমার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার মানে আমার পুরো সমীকরণ যা ছিল তাই থাকবে। তখন আমার ডিকিউ সমান সিপিডিটি। যদি স্পেশাল কেস আমার যদি স্থির আয়তন নিয়ে কাজ করি, স্থির আয়তন নিয়ে কাজ করলে ডিডাব্লিউ সমান 0 হয়ে যায়। ডিডাব্লিউ যদি 0 করো তার মানে হচ্ছে তোমার ডিকিউ সমান শুধুমাত্র ডিইউ আসে। তার মানে ডিকিউ যেটা আমার জন্য ছিল আগে ডিকিউ সমান, আমি প্রথমে পাইছিলাম সিভিডিটি, এখন এটাকে আমি ডিইউ দিয়ে রিপ্লেস করতে পারি। কারণ হচ্ছে যদি আমি স্থির আয়তন নিয়ে কাজ করি তাহলে ডিকিউ এবং ডিইউ এই দুটার ভ্যালু সমান, তখন আমি ডিইউ সমান বলতে পারি সিভিডিটি। আর ডিডাব্লিউ সমান আরডিটি কিভাবে? ওই যে কি কইছিল পিভি ইকুয়ালস আরটি, এটাকে আমরা হচ্ছে কি করছিলাম, দুইটাকে হচ্ছে উভয় পাশে আমি অন্তরজ সহগদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম। পি আমাদের জন্য ছিল কনস্ট্যান্ট আর ভলিউম যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল ছিল, সেই কারণে পি ইন্টু ডিভি বাই ডিটি আসছিল, ওই পাশে আসছিল আর ইন্টু ডিটি বাই ডিটি। ডিটি বাই ডিটি 1 হয়ে গেছে, আমার জন্য আসছে শুধুমাত্র পি ডিভি বাই ডিটি ইকুয়ালস টু আর। সেখান থেকে নিচের যে ডিটি ছিল সেটাকে আমি ওই পাশে গুণ করে দিছি, আমার জন্য আসছে পিডিভি সমান হচ্ছে আর, পিডিভি সমান আর ডিটি। তার পিডিভি সমান ছিল আমার ডিডাব্লিউ সমান হচ্ছে আর ডিটি, পেয়ে গেলাম। এই তারপর এই তিনটা জিনিসকে এর ভিতরে নিয়ে আসো। সিপি বাই সিভি সমান যে গামা, এটা একটু কষ্ট করে মনে রেখো। আর গামা এর ভ্যালু কিভাবে বের করবা? যদি দেওয়া না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়াই থাকে, তখন হচ্ছে f+2/f দ্বারা তুমি হচ্ছে গামার ভ্যালু বের করতে পারো। এই ছিল হচ্ছে তোমাদের মেয়ার্স রিলেশন। আমরা পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ হচ্ছে আমাদের 4 প্রকারের সিস্টেম আছে, তার মধ্যে সমষ্ণ প্রক্রিয়াটা নিয়ে এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা নিয়ে
বিশাল আলোচনা হবে যেহেতু, সেই কারণে ওদের দুইটাকে নিয়ে আলাদা দুইটা পার্টে দুইটা ভিডিও হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। হ্যাভ আ গুড ডে, গুড টাইম।